আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো গাইস, আজকে আমরা দেখব দেশের স্বার্থপর 10 জন মানুষ যাদের ক্ষমতা থাকার পরেও কোঠা আন্দোলন নিয়ে কোনো কথা বলেনি এবং কিনা তারা ফেসবুকে একটা স্ট্যাটাস পর্যন্ত দেয়নি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা দেখব সেই 10 জন স্বার্থপর মুখোশধারী মানুষদেরকে। তো গাইস, লিস্টের শুরুতেই রয়েছে রাফসান দা ছোট ভাই, যিনি কিনা কোটা আন্দোলনের সময় একটুও মাঠে নামেনি এবং ছাত্রদের পুরো বিপক্ষে ছিলেন। তাকে দেখে পাবলিকে ভুয়া ভুয়া বলেও মিছিল করতেছিল। তারা দেখতেছিল যখন ছাত্ররাই বিজয় হবে তখন তারা ঘরে না বসে থেকে মাঠে নামেছে এবং ছাত্ররা তাদের উপর কিভাবে খেপেছে দেখেন ভিডিওটি। সো গাইস, লিস্টের 2 নাম্বার রয়েছে আওয়ামী লীগের আরো একটি মুখোশধারী দালাল ব্যারিস্টার সুমন। মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। এরা শুধু বন্যা আসলেই মানুষের সহযোগিতা করতে পারে, অথচ দেশে এতগুলা রক্ত ঝরলো এন্ড লাশ পড়লো, তারপরও মুখ খোলেনি তারা। জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। হ্যাঁ রে ভাই, জমিনে কে পতন হবে সেটা থাকে আসমানে, কিন্তু সে যে হেলিকপ্টার দিয়ে উড়াল দিল আর আসতে পারবে না এই দেশে। আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। আপনাকে ভাই আর জাতীয় বেঈমান বলবে না, আপনি সব থেকে আওয়ামী লীগের বড় দালাল ছিলেন, এটাই পাবলিক এখন বুঝে গিয়েছে। যাই হোক, লিস্টের 3 নম্বরে রয়েছে ফারাজ করিম চৌধুরী। তিনি বন্যা আসলে মানুষের এত পরিমাণ সাহায্য করেন যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু দেশে এত বড় একটা বিশৃঙ্খলা হয়েছিল তারপরেও তিনি একটুও মুখ খুলেনি এবং কিনা তার ফেসবুকে একটা স্ট্যাটাসও দেয়নি। সবাই ছিলেন ফারাজ করিম চৌধুরী, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে। হ্যাঁ, আগে আমিও অনেক তাকে ফলো করতাম এবং ভালোবাসতাম, কিন্তু এখন সে একজন অরিজিনাল প্রতারক। এটা শুধু আমার কথা না, এটা আন্দোলনকারী সকল ছাত্রছাত্রীদের কথা। যে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্য না। যাই হোক, সে যাই করুক না কেন, কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েও হলেও ছাত্রছাত্রীদের সান্ত্বনা দেবার দরকার ছিল, কিন্তু সে এই কাজটি করেনি। সেজন্য সবার চোখে তিনি একজন মুখোশধারী মানুষ। আপনাদের কাছে আমি করজোড়ে মাপ চাচ্ছি। আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এইসবের কোনোদিন সমর্থন দিছি। ভাই রে ভাই, এগুলো আপনি সমর্থক কেন দিবেন? আপনি তো চান শুধু কবে বন্যা আসবে আর সবার কাছে বিকাশে 10-20 টাকা করে চাবেন। এটা তো আপনি খুব ভালোই পারেন ভাই। আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি, সম্মান হারিয়ে ফেলেছি, আমি আবার একদিন চেষ্টা করব। যাই হোক, লিস্টের 4 নম্বরে রয়েছে আওয়ামী লীগের আরো এক বড় মুখোশধারী মানুষ মাশরাফি বিন মুর্তজা। তিনিও এমন একজন মানুষ, বাংলাদেশে এত ঝামেলা এত সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে, কিন্তু তিনি তারপরও একটা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট পর্যন্ত করেনি যে আমি ছাত্রদের আন্দোলনকারীদের সাথেই রব। কেন করবে? কারণ তিনি আওয়ামী লীগের বড় একজন দালাল। আমিও এক সময় মাশরাফিকে অনেকটাই ফলো করতাম, কিন্তু এখন থেকে আর করি না, কারণ আমার ভাই বোনদের রক্তের বিনিময়ে তাকে একটুও কাছে পাইনি, সেজন্য আমরা সবাই তাকে ঘৃণা করি। যাই হোক, লিস্টের 5 নম্বরে রয়েছে চঞ্চল চৌধুরী। তার হাতেও অনেক ক্ষমতা থাকলেও তিনিও ফেসবুকের মাধ্যমে একটা স্ট্যাটাস পর্যন্ত দেয়নি ছাত্রদের পক্ষ নিয়ে। তিনি যে শিক্ষার্থীদের সাথে কতটা বিশ্বাসঘাতকতা করেছে শিক্ষার্থীরা তা হারে হারে টের পেয়েছে। এছাড়াও তিনি একটিও ফেসবুকে পোস্ট করেনি শিক্ষার্থীদের নিয়ে। বোঝা লাগবে না ভাই, আপনাকে নিয়ে পুরো দেশে এখন শুধু একটাই কথা, আপনি কেন ছাত্রদের পক্ষ নিয়ে একটা কথাও বললেন না? এই জন্য আপনাদেরকে এখন সবাই আনফলো করতে রয়েছে। যাই হোক, এরপরে রয়েছে অপূর্ব। তিনিও কোঠা আন্দোলন নিয়ে কোনো কথাও বলেনি এবং কিনা যখন ছাত্ররা বিজয়ী পাবে তখন তিনি ফেসবুকে একটাই স্ট্যাটাস দিয়েছেন যে গুড বাই বাংলাদেশ। তিনি যে ছাত্রছাত্রীদের সাথে কত বড় একটা প্রতারক করেছে সেটা ছাত্রছাত্রী এন্ড বাংলাদেশের মানুষ সবাই খুব ভালো করেই জানে।
যাই হোক, এরপরে রয়েছে বাংলাদেশের আরও একজন মুখোশধারী মানুষ সাকিব আল হাসান। কেননা বাংলাদেশ যখন এই পরিস্থিতিতে, তিনি তখন তার ফ্যামিলি নিয়ে ভ্রমণে। তারা দেশের এত বড় বড় মানুষ হয়েও যখন প্রতিবাদ করতে পারে না, তখন আমরা সাধারণ মানুষ আর কি করব। তিনিও বর্তমানে মানুষের চোখে এতটাই ঘৃণার পাত্র হয়ে গিয়েছে যে এখন তাকে দেখলে সবাই থুতু মারে। এই ভিডিওতে অনেকেই সাকিব আল হাসানের ভক্তরা থাকতে পারেন, কিন্তু ভাই আমার করার কিছুই নেই, যেটা উচিত সেটাই আমার বলতে হচ্ছে। কেননা আপনারাই বলেন, কোটা আন্দোলন নিয়ে কত শহীদ হয়েছে, কত রক্তাক্ত হয়েছে, তারপরেও এদের মতো সেলিব্রিটিরা ফেসবুকে কিনা একটা পোস্টও করেনি। এদেরকে সব থেকে বেশি এখন কারা কারা ঘৃণা করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সো গাইস, এরপরে রয়েছে তাশরিফ খান। তাশরিফ খানকেও এই কোটা আন্দোলনে একবারও দেখা যায়নি, এবং কিনা একটি পোস্টের মাধ্যমেও তাকে দেখা যায়নি ছাত্রদের পাশে। এই করুণ অবস্থায় তাদেরকে ছাত্ররা পাশে চেয়েছিল, কিন্তু এই স্বার্থবাদী মানুষগুলি ছাত্রদের পাশে দাঁড়ায়নি। এরা বর্তমানে এতটাই স্বার্থপর যে দেশটা লন্ডভন্ড হয়ে গেলেও তাদের কিচ্ছু যায় আসে না। কি করেই বা যায় আসবে, তারা তো বন্যা আসলেই তাদের জি পকেট গরম হয়ে যায়, তারা সেই জন্যই তো এখন আর কথা বলতে চায় না। কারণ তারা জানে যে বন্যা আসলে আমরা এগিয়ে যাই, সবাই তখন ভালোবাসা দেবে। কিন্তু ভাই এখন আর আপনাদেরকে কেউ ভালোবাসা দেবে না, এখন সবাই আপনাদেরকে ধিক্কার জানাচ্ছে। সো গাইস, আমাদের সর্বশেষ লিস্টের 10 নম্বরে রয়েছে নাদির। তিনি কিনা একজন প্রফেশনাল ট্রাভেল ভ্লগার। কোটা আন্দোলনকে ঘিরে তিনি একটা পোস্টও করেনি নাদির। কেননা আমরা সবাই আশা করেছিলাম নাদির কিনা কোটা আন্দোলন ছাত্রছাত্রীদের পক্ষে থাকবে। তিনি পক্ষে থাকবে তো দূরের কথা, ছাত্রছাত্রীদের নিয়ে একটা স্ট্যাটাস এন্ড তাদেরকে একটু সান্ত্বনাও দেয়নি। মানুষ তাকে আগে এতটাই রেসপেক্ট করত, কেননা তাকে সবাই অনেক অনেক পছন্দ করে। অথচ ছাত্রছাত্রীরা এত বড় দুর্ঘটনার ভিতরে রয়ে যাওয়ার পরেও তিনি একটি পোস্টও করেনি ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে। সবাই ভেবেছিল তাকে ছাত্রছাত্রী এন্ড জনতার পক্ষে পাবে, এবং তিনি ছাত্রছাত্রীদের একটুও পক্ষে ছিলেন না, বরং ছাত্রছাত্রীদের পুরোই বিপক্ষে ছিলেন। ছাত্রছাত্রীরা অনেকটাই চেয়েছিল তিনি ফেসবুকের মাধ্যমে একটা বার্তা দেখ ছাত্রদের পক্ষ নিয়ে, কিন্তু তিনি ছাত্রদের পক্ষ নিয়ে ফেসবুকে একটি পোস্ট পর্যন্ত করেনি। আমিও তাকে অনেকটাই পছন্দ করতাম, তার ব্লগগুলো খুব বেশি ভালো লাগতো, কিন্তু এখন তাকে আর আমরা পছন্দ করি না। এখন এই মুখোশধারী মানুষগুলা আমার আপনার সকলের অপছন্দের পাত্র হয়ে গিয়েছে। আসুন আমরা সবাই এদেরকে বয়কট করি। আমরা বয়কট করে বুঝিয়ে দিতে চাই ছাত্রছাত্রীদের কেমন পাওয়ার। আর এখন ছাত্রছাত্রীরাও বুঝে গিয়েছে যে আপনাদেরকে দিয়ে এই দেশে কিচ্ছু কোনো লাভ নেই। কেননা ছাত্রছাত্রীরা 2024 সালে এসে নতুন করে দেশটাকে স্বাধীন করেছে, এবং তারা এটাও বুঝে গিয়েছে যে আমাদের কোনো পাঁচাটা মানুষের দরকার নেই। আমরা যা করব সেটাই আমাদের বড় সিদ্ধান্ত। সো গাইস, আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।